আজকে কোনো কবিতা বা পদ্য নয়, আজকে একটা সিঙ্গেল মাদারের গল্প বলি, শোনো। লিখেছেন পার্বতী মোদক। বিয়ের পর সবটা কেমন যেন এলোমেলো হয়ে গেল, অথচ আমারও তো কত স্বপ্ন ছিল। বাকি মেয়েদের মতো আমিও জীবনটা সাজিয়ে নিতে চেয়েছিলাম নতুন জায়গায়, নতুন মানুষগুলোর সঙ্গে। কিন্তু মোবাইলে সিরিয়ালের রিপিট টেলিকাস্টটা দেখার সময় ওই ডায়লগগুলোই শর্মিষ্ঠাকে জোর ধাক্কা দিল। এ তো একেবারেই তারই মনের কথা। এরপরে কি হচ্ছে তার দেখতে মন চাইল না। মোবাইল বন্ধ করে ব্যাগে ভরল। তারপর হোটেলের রিসেপশনের টেবিলে বসে হাত উল্টে ঘড়ি দেখল শর্মিষ্ঠা। ইস, আজও অনেকটা দেরি হয়ে গেল। সন্ধে প্রায় 7টা বাজতে চলল, এখনও হোটেলেই রয়ে গেছে। এরপর বাস ধরে যেতে হবে শিয়ালদা, তারপর ট্রেনে 1 ঘন্টার জার্নি, তারপর সাইকেলে আরও 15 মিনিট, তবেই বাড়ি। ও বুঝতে পারছে একরত্তি মেয়েটা মাম্মামের জন্য অপেক্ষা করতে করতে শুকনো মুখে ঘুমিয়ে পড়বে। অত রাতে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে মেয়েটাকে ঘুম থেকে তুলে খাওয়াতে হবে। কাঁচা ঘুম ভেঙে গেলে মেয়েটা বড্ড কাঁদে, কিন্তু সারা দিনের মধ্যে এই সময়টায় মেয়েটাকে একটু কাছে পায়ও, তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না। ইদানিং যেন একটু বেশি চুপচাপ আর জেদিও হয়ে গেছে মেয়েটা। আসলে যে সময়টা একটা বাচ্চার সবচেয়ে বেশি দরকার হয় মাকে, সেই সময়টা তাকে বেরিয়ে পড়তে হলো খাওয়া, পড়া আর নিজেদের একটু ভালো রাখার ব্যবস্থা করতে। এইসব কথা যখন ও ভাবছিল, তখনই ওর মোবাইলে রিংটোনের শব্দে চিন্তার তাল কাটল শর্মিষ্ঠার। দেখলো বাড়ি থেকে ভাই ফোন করেছে। ফোনটা রিসিভ করতে হলো। ফোনটা রিসিভ হতেই হ্যালো বলতেই খুব বিরক্ত গলায় মা বলল, হ্যাঁ রে শর্মি, মেয়েটাকে আমার ঘাড়ে ফেলে রেখে তুই তো সারা দিন অফিস করছিস। তোর এই দস্যি মেয়েকে নিয়ে আমার যে কি হাল সেটা বুঝিস? রোজ রাত দুপুরে বাড়ি ফিরবি আর কাক ভরে বেরিয়ে যাবি, তারপর সারাদিন চান করানো, খাওয়ানো, ওষুধ দেওয়া, সব দিক সামলে আর কতক্ষণ দেখতে হবে আমাকে? আমার নিজেরও তো একটা সংসার আছে, স্বামী আছে, ছেলে আছে। তাদের জন্য করব না তোর মেয়েকে নিয়েই থাকবো? বয়স তো আমারও হচ্ছে নাকি? মা হিসেবে তোর কোনো দায়িত্ব নেই? 3 দিন ধরে মেয়েটার ভাইরাল জ্বরে ভুগছে, কিছু খাচ্ছে না, সারা দিন নেতিয়ে পড়ে আছে আর মাম্মামকে খুঁজছে। হয়তো চাইছে মায়ের হাতের একটু জলপট্টি, মায়ের হাতের রান্না। দুপুরবেলায় মায়ের কাছে শুয়ে যত রাজ্যের গল্প, যত রাজ্যের বকবক, তারপর বকুনি খেয়ে অবশেষে ঘুম। মেয়েটাকে আদর বা শাসন কোনোটাই যে তার করা হয়ে ওঠে না। সারা দিন হোটেলের কাজকর্ম দেখাশোনা আর যাতায়াতের জার্নির পর বাড়ি এসে শরীরটা একদম ছেড়ে দেয়। কিন্তু তারপরে ওকে রাতের রান্নাটা করতেই হবে, কারণ সারা দিন দেখাশোনার পর রাতে মা আর কিচ্ছু করতে চায় না। ওই সময়টা ওনার টিভি সিরিয়াল দেখার জন্য বরাদ্দ। সারাদিন মেয়ের আর নিজের ছাড়া জামা কাপড় কেচে ধুয়ে সবাইকে খেতে দিয়ে, মাকে মেয়ের ওষুধ খাবার সব বুঝিয়ে দিয়ে শুতে যেতে প্রায় মাঝরাত হয়ে যায়। আবার ভোরে উঠে একবেলার রান্না সেরে মেয়ের সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়তে হয় কাজের জন্য। ছুটি নিয়ে একটা গোটা দিন মেয়ের সঙ্গে কাটাতে খুব ইচ্ছে করে শর্মিষ্ঠার, কিন্তু নতুন চাকরি তার উপর নো ওয়ার্ক নো পে। কাজটা কামাই করলে মেয়ের ডাক্তারের ফিস, ওষুধ কোথা থেকে জোগাড় হবে? মেয়েটা কি খেলো, কি করছে, ওষুধগুলো ঠিকঠাক সময় দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়ার আগেই মা রাগ করে ফোনটা কেটে দিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রিসেপশন ছেড়ে উঠে শর্মি বেরিয়ে পড়ে। সামনে হাতে ব্যাগটা নেয়,
ম্যানেজারকে রিকোয়েস্ট করে আজকের দিনটা একটু রিলিজ করে দেওয়ার জন্য। তিনি বিরক্ত হচ্ছেন বুঝতে পেরেও তাড়াতাড়ি রেজিস্টার খাতায় সব কাজ বুঝিয়ে দিয়ে শর্মী বেরিয়ে আসে। ভাগ্য ভালো, একটা ফাঁকা বাসও পেয়ে যায় সঙ্গে সঙ্গেই। বাসে উঠে কোনো মতে একটা জায়গা খুঁজে বসে পড়ে। বছর দুয়েক আগে যখন মেয়ে হলো, ওর ফুটফুটে মুখটা দেখে শর্মী নাম রেখেছিল পুতুল। ভেবেছিল বয়স্ক দাদু ঠাকুমা বাবা পিসির আদরের সত্যিকারের খেলার পুতুল হয়ে উঠবে তার মেয়ে। কিন্তু তখন কি জানতো যে ভগবান ওইটুকু মেয়ের কপালটাই পুতুল খেলা বানিয়ে ছাড়বে। বিয়ের কয়েক মাস পর থেকেই নানান ইস্যুতে রজতের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছিল। এরপর মেয়ে হওয়ার খবর পেয়ে ও বাড়ির কেউই হাসপাতালে দেখতে আসেনি। বাধ্য হয়ে শর্মীর বাবা নিয়ে এলেন বাড়িতে। কিন্তু বাপের বাড়ির অবস্থাও তেমন আহামরি ছিল না। খুব কষ্ট করে বাবা মা সংসার চালায়। ভাইটা এখনো পড়াশোনা করছে। বেশ কিছুদিন বাবা মায়ের কাছে থাকার পর শর্মী চেষ্টা করে রজতের সঙ্গে যোগাযোগ করার, কথা বলার, ওকে বোঝানোর, এই এড়িয়ে যাওয়ার কারণটা ঠিক কি সেটা জানার। কিন্তু কোনো লাভ হয়নি। রজত ডিভোর্সের সিদ্ধান্তে চূড়ান্ত থেকেছে। কারণ জানতে চাওয়ায় জোরালো কোনো কারণও দেখাতে পারেনি। তবে যোগাযোগের সমস্ত উপায় বন্ধ করে দিয়েছে। মেয়ের যখন 8 মাস বয়স, তখন শর্মী কানাঘুষায় শুনতে পেল আজকাল নাকি রজত প্রায়ই তার অফিসের কলিগের সঙ্গে ঘুরে বেড়ায়। না, এরপর শর্মী আর ফিরে যাওয়ার কথা মাথাতেই আনেনি। বাবা মাকেও দোষারোপ করেনি, বুঝে নিয়েছিল কপাল চাপড়ে বিলাপ করার মতো অবকাশ এখন নেই। তাছাড়া বাড়িতে বসে মেয়েকে আদর আবদার করে অন্যের ভরসায়, অন্যের করুণায় অন্ন জোগানোর মতো মানসিকতা তার কোনো কালেই ছিল না। যে শর্মী সংসার বলতে অজ্ঞান ছিল, শ্বশুরবাড়ির মানুষগুলোর অবহেলা হবে মনে করে পোস্ট গ্র্যাজুয়েশনটা মাঝ রাস্তায় ছেড়ে দিল, সেই বাড়ির লোকজনের কাছ থেকে আজ এমন ব্যবহার। নিজের বোকামিতে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল তার। কিন্তু তখন যা করার করতে হবে তাড়াতাড়ি। বাধ্য হয়ে পাশ গ্র্যাজুয়েট হওয়ার ডিগ্রিটা সিভি তৈরি করলো। অফিসে জমা করে ইন্টারভিউ দেওয়া শুরু করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষে অনেক খোঁজ খবর নিয়ে লোকজনকে রিকোয়েস্ট করে নিজের চেষ্টায় খুঁজে নিয়েছে 2 স্টার হোটেলের রিসেপশনিস্টের এই কাজটা। নতুন হোটেল, তাই শুরুতে আহামরি মাইনেও কিছু হলো না। যেটুকু পায় মাসের শেষে বাবার হাতে তুলে দেয়, অন্তত কিছুটা খারাপ লাগা কমে। সে আর তার মেয়ে বাবার বোঝা, ভাইয়ের বিরক্তির কারণ হতে চায় না। কোর্টে ফাইনাল হিয়ারিংয়ের দিন বিচারক তাকে জিজ্ঞাসা করেছিলেন কোনো অ্যালিমানি লাগবে কিনা। বাড়ি থেকে মা, ভাই, বন্ধুরা বারবার বলে দিয়েছিল অবশ্যই মোটা অঙ্কের অ্যালিমানি আদায় করে নিতে হবে, অন্তত মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। কিন্তু শর্মী একটা পয়সাও দাবি করেনি। তার মনে হয়েছিল সম্পর্কটাই যখন শেষ, যে নিজের সন্তানকে স্বীকৃতি দিল না, তার থেকে কিছু টাকা আইনের জোরে ছিনিয়ে নিয়ে নিজেকে আর তার মেয়েকে ছোট করা ছাড়া আর কিছুই হবে না। অপমান, অবহেলা, অভিশাপ আর জবরদস্তির পাওনার চেয়ে আত্মসম্মান অনেক দামি। চাইলে রজতকে আইনের মারপ্যাচে হয়রান করতেই পারত, কিন্তু মন সায় দেয়নি। জোর করে কি হবে? যে মানুষটা আর তার নেই, তার জন্য প্রতিহিংসা করে লাভ কি? অ্যালিমানির মোটা টাকাটা লস করার জন্য তার উপর তার মা প্রচণ্ড রেগে গেল। ভাই বলল, টাকাটা পেয়ে ফিক্সড করে রাখলে ইন্টারেস্টের টাকায় বসেই খেতে পারতিস। বাবা বলে, আবার নতুন করে সংসার কর, আমাদের পরে তোদের কে দেখবে? হাসি পায় শর্মী। বলে, একটা মেয়েকে দেখাশোনা করার জন্য
একজন পুরুষকেই দরকার হবে? আমি পারবো না মেয়েকে নিয়ে বাঁচতে? আবারও একজন পুরুষের গলায় ঝুলিয়ে দিলে নিশ্চিন্ত হবে তোমরা? নাকি আমি ডিভোর্সি, এই আইডেন্টিটিটাই বড় সমস্যা এখন তোমাদের কাছে? এইসব কথা ভাবতে ভাবতেই যখন বাড়ি ঢুকলো, রাত প্রায় 10:30 তখন। গেট খুলতেই শর্মি দেখল ভাই দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখ ভার। বলল, সাত সকালে বেরিয়ে যাস, কলকাতায় যাতায়াত করছিস, রাত দুপুরে বাড়ি ফিরিস। বর ছেড়ে দিয়েছে, আর কোনো কাজ জোটাতে পারলি না? না, কাজ জোটালি কোথায়? হোটেলে। এবার পাড়ায় তোর নামে কান পাতা দেয়, সে খবর রাখিস? দপ করে জ্বলে ওঠে শর্মি। এতদিন ট্রাম, ট্রেনে, বাসে অহেতুক ছোঁয়া, বসের বাজে ইঙ্গিত, পাড়ার জেঠু কাকুদের নানান কুপ্রস্তাব পড়শিদের চোখে আলোচনা করা তাকে কঠিন করে তুলেছে। সে বুঝে গেছে এই সমাজে লড়াই করেই বাঁচতে হবে, ভাঙলে চলবে না। ভাইয়ের কথার ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয় না তার। সপাটে এক চড় কষিয়ে বলে, হোটেলের কাজ মানেই সেটা খারাপ? জানিস বহু মানুষ এখানে কাজ করে সংসার চালায়। তোমরা হোটেলে যে আনন্দ করো, বিলাসিতা করো, বিলাসিতা করে থাকতে যাও, খেতে যাও, আর তার যত রকম পরিষেবা তা আমাদের মতো চাকুরিরাই দিয়ে থাকে। সব কাজের নিজস্ব ক্ষেত্র আর তার পেশার নিজস্ব একটা সম্মান আছে। সেটা মানতে না পারলে তোমার সমস্যা, আমার নয়। বলে সোজা মেয়ের কাছে চলে যায়। শান্তিতে তখন ঘুমোচ্ছে পুতুল। তার মাথায় হাত বুলিয়ে শক্তভাবে বলে, নিজের পায়ের নিচের মাটি কঠিন কর্মা, এতটাই কঠিন যে মানুষকে আঘাত করতে এলে সে আঘাত যেন তার দিকেই ফিরে যায়। আরও বলে, ভালো থাক সেই সব ছেলে মেয়েরা যাদের মা সরকারি বা বেসরকারি চাকুরে মেকআপ আর্টিস্ট, হকার এবং আয়া, বা ঠিকে কাজ করে, বা যে কোনো উপায়ে একা মানুষ করছে সন্তানকে। ভালো থাক সেই সব মায়েরা যারা সন্তানকে আবর্জনার মতো ফেলে দেয়নি। আয়ু বাড়ুক সেই সব মায়েদের, কারণ মা হওয়া মুখের কথা নয়। আর তারা তো একদিকে মা, আবার তারাই বাবা, তারা যে সিঙ্গেল মাদার। আজকের আমার নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের একটি অমূল্য মতামত, ভালোবাসা রেখে যেও আমার এই গল্প পাঠের পাশে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের।